আমার সব কুড়ে বন্ধুদেরকে পথের দিশা শিক্ষা নিকেতনের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় একাদশ শ্রেণীর কবিতা চারণ কবি ভারভরা রাওয়ের লেখা, অনুবাদক শঙ্খ ঘোষ। তো দেখো, চারণ কবি কাদের বলা হয়? যদি আমরা প্রাচীনে চোখ রাখি তাহলে যারা যেমন মুকুন্দ রাম দাস চারণ কবি নামে খ্যাত, তো এরা কি করতো? এরা আগেকার দিনে বিভিন্ন রাজসভায় গান গেয়ে গেয়ে হচ্ছে কবিতা বা সাহিত্যগুলো আলোচনা করে বেড়াতো বা বিভিন্ন রাজসভায় তাদের খ্যাতি বা সুনাম হতো এই যে বলার ভঙ্গিমা। তো আমরা বলতে পারি তিনিও, অর্থাৎ ভারভরা রাও, তিনি জনতার দরবারে তার প্রতিভা, বিভিন্ন মানে গান ঠিক বলা যাবে না, এক্ষেত্রে প্রতিবাদের সুর মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন। তো সেই অর্থে আমরা তাকে চারণ কবি বলতে পারি। তো আজকে যে কবিতা তোমাদের প্রথম সেমিস্টারের চারণ কবি, তো বেসিক্যালি তোমাদের সবই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসবে, তাও বিষয়টা একটু জেনে রাখা উচিত। কেননা কবিতার যদি সারমর্ম না বোঝা যায় তাহলে তোমরা পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে কোশ্চেন আসে তাহলে লিখতে পারবে না। চলো জেনে জেনে নেওয়া যাক আজকের মূল বিষয় চারণ কবি। তো ভারভরা রাও তিনি একজন মার্ক্সবাদী কমিউনিস্ট ছিলেন। তো তার জীবন মোটামুটি অর্ধেকটা জেলেই কেটেছে। যখন থেকে তিনি কবিতা বা সাহিত্য জগতে যখন তিনি খ্যাতি লাভ করেছেন, তারপর থেকে মানে অনেকটা জীবন তার জেলেই কেটেছে। প্রায় 25টা মামলায় তার প্রতি দায়ের করা হয়েছিল। এবং শেষ জীবনের দিকে মানে শেষ যে মামলাটা হয়েছিল সেটা কিন্তু এখন যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তিনি তাকে ভুল একটা কেসে ফাঁসানো হয়েছিল। তো নরেন্দ্র মোদীর নিয়ে একটা চিঠি লেখা বা এরকম কবিতার মাধ্যমে কিছু প্রকাশ করতে চেয়েছিলেন, যেটাকে অন্যরকম ভাবে পরিবেশন করা হয়েছে। তার ফলে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল, বা শাস্তি ঠিক না, তাকে জেলে দেওয়া হয়েছিল। এবার তিনি 3 মাস পরে জামিন পেয়ে গেছিলেন। তো দেখা যাচ্ছে জেলে থাকাকালীন 2018 সালে তিনি কিন্তু করোনার যখন বেরিয়েছিলেন তারপরেই কিন্তু করোনা যখন থাবা মারলো সেই সময় কিন্তু তিনি করোনা আক্রান্ত হন এবং আহ, তার মেমোরি বা মেমোরি মানে মেমোরি ঘটিত যে রোগগুলি হয়, অর্থাৎ অ্যালঝেইমার যে ডিজিজ, হ্যাঁ, অর্থাৎ ভুলে যাওয়া রোগ, এই রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। তো কবিতার তিনি তার জীবনে কবি, সাহিত্যিক এবং পেশায় শিক্ষকতা করতেন। তার সঙ্গে তিনি কিন্তু তেলেগু সাহিত্যের কবি ছিলেন। আর তার থেকে কিন্তু অনুবাদক শঙ্খ ঘোষ আমাদের পাঠ্যাংশে তার অনুবাদটাই কিন্তু এই তেলেগু কবিতাটাই কিন্তু আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে পাঠ্যাংশে, তার মাধ্যমে শঙ্খ ঘোষের অনুবাদের দ্বারা। তো এই আহ ভারভরা রাওয়ের কবিতা চারণ কবি, এই কবিতাটা সেতুবন্ধ পত্রিকায় 15 সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তো চলো জেনে নেওয়া যাক এর বিষয়বস্তু। তো বলছে, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। দেখো, এখানে কবি ভারভরা রাও তিনি যে মূল কবিতাটা লিখেছিলেন, এখানে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদের বিরোধী একটা কবি ছিলেন বেঞ্জামিন। তো বেঞ্জামিন তিনি কি করেছিলেন, তিনি এই বর্ণ বৈষম্যের বিরোধী কবিতা লিখেছিলেন বলে তাকে কিন্তু জেল খাটতে হয়েছিল। এবং তার মা যখন তার সঙ্গে জেলে দেখা করতে যায় তার ফাঁসির আগের দিন, তার সঙ্গে কিন্তু আরো 2জন ছিল, অভিযুক্ত করা হয়। তো ফাঁসি দেওয়া হয়েছিল। তো সেইটি তার মনে, অর্থাৎ ভারভরা রাওয়ের মনে কিন্তু একটা ক্ষতের সৃষ্টি করেছিল। তার ব্যথায় ব্যথিত হয়েই কিন্তু তিনি এই কবিতাটা লিখেছিলেন। এটা প্রেক্ষাপটটা একটু সামান্য বলে রাখা প্রয়োজন, তাই আমি বলে রাখলাম। তাই বলছি, নিয়ম কানুন আমাদের দেশের, দেখবা ক্ষমতা যতই হাত বদল হোক না কেন, কোনো না কোনো সময় তোমাদের
আইন কানুন নিয়ে বিভিন্ন রকম চিনিমিনি খেলা তোমাদের সামনে পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে। তো এই কবি বা সাহিত্যিক এদের কাজ কি? সেই জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরা, ফুটিয়ে তুলে ধরা, যেন আমরা সমাজ সম্পর্কে সচেতন হই এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তাই নিয়ম কানুন যখন সব লোপাট হয়ে গেছে, অর্থাৎ দেশীয় নিয়ম কানুন যখন সব লোপাট হয়ে গেছে, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, অর্থাৎ সময়ের ঢেউ এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক ঘটনা, যেগুলো সাধারণ যে মানুষজন, সেই মানুষজনের মনে আলোড়ন সৃষ্টি করে। তো সেটি হচ্ছে আসলে সময়ের ঢেউ, অর্থাৎ বিভিন্ন সময় দেখবো বিভিন্ন কারণে রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতি যখন উত্তাল হয়, তো সেই কথা বলা হয়েছে কালো মেঘের দল। কালো মেঘের দল বলতে যেই যারা এই অন্যায় বা অবিচারগুলো করে তাদেরকে এখানে কালো মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে কিন্তু বলে রাখা ভালো যে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ মানুষদেরকে উদ্দেশ্য করেও কিন্তু এই কালো মেঘ বলাটা যুক্তিযুক্ত, কিন্তু সেই ক্ষেত্রে ব্যাখ্যাটা একটু অন্যরকম হবে। তো আমি প্রথম ব্যাখ্যাটাই এগোচ্ছি যে কালো মেঘের দল অর্থাৎ অত্যাচারী শাসক বর্গ, তারা কি করছে, ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। অর্থাৎ ফাঁস লাগাচ্ছে যখন, প্রথমে আগে মনের মৃত্যু হয়, তারপর শরীরের। অর্থাৎ ফাঁস লাগাচ্ছে গলায় যখন, তখন ফাঁস লাগালে কোনো মৃত্যু যখন হয় তখন কোনো রক্ত বেরোয় না, রক্তপাত হয় না। তাই রক্তপাত হচ্ছে না, আবার কোনো চোখের জলও নয়। অর্থাৎ কষ্টে তার মন এমনি সব শুকিয়ে গেছে। যে ফাঁসির আসামি হয় তাদের এমনি মন থেকে আগে মৃত হয়ে যায়, তারা নিজেদেরকে আগে মৃত বলে নিজের মনকে তৈরি করে ফেলে যে আমরা মৃত, তারপর শুধু তাদের শরীরের মৃত্যুটাই হয়। তো তাই তাদের মন যেহেতু থাকে না, কোনো অনুভূতি আবেগও তাদের কাজ করে না, তার জন্য তাদের ফাঁস লাগালেও তাদের গলায়, তাদের ওই গলায় ফাঁস লাগালেও চোখ থেকে কিন্তু বিন্দুমাত্র জল বেরোচ্ছে না। ঘূর্ণিপাকের বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ধীরে ধীরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। এইবার যখন এই টাইপের কোনো স্টেপ নেওয়া হয়, কোনো বিপ্লবীদেরকে আগেকার দিনে যেমন দেখতে, বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জনমানুষের আরো বিপুল পরিমাণ আলোড়ন গড়ে উঠত। তাই বলছে যে এই যে ঘটনাগুলো, সামান্য এই যে রাজনৈতিক ঘূর্ণাবর্ত, তার ফলে যে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, অর্থাৎ সবসময় মেঘ ডাকলেই হচ্ছে বা বিদ্যুৎ চমকালেই যে বাজ পড়লে হয়তো মৃদু, কিন্তু এক্ষেত্রে বলছে সাধারণ বিদ্যুৎ গুলো বিশাল আকৃতির বাজ হয়ে উঠেছে। এই বাজের কাজটা কি? ধ্বংস করা। অর্থাৎ এইগুলো যেন শাসক শক্তির উপরে খুব শীঘ্রই বর্ষিত হবে। ধীরে ধীরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়, অর্থাৎ তার যে মৃত্যু, যে কারণ, তার যে মার্ক্সবাদী চেতনা, অর্থাৎ সমতা বিধান সমাজের, তো এইটা যখন তিনি করতে চেয়ে তার মৃত্যুবরণ করতে হচ্ছে, অর্থাৎ এখানে আহ কবি ভারভারাওকে কিন্তু মৃত্যু দেওয়া হয়নি, তাকে কিন্তু জেলখানায় ফাঁসি দেওয়া হয়নি। এটা অন্যান্য বিপ্লবীদের কথা বলা হচ্ছে, তারা যেমন ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে, এর ফলে কিন্তু প্রলয় ঝড় সৃষ্টি হয়, অর্থাৎ জনমানসে আরো বিপুল পরিমাণ আলোড়ন সৃষ্টি হয়। মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। তো সাধারণত যখন বেঞ্জামিন, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যিনি কবি বিদ্রোহ করেছিলেন, সেই কবির কথা বলা হচ্ছে যে তিনি যখন জেলে ছিলেন, তার কিন্তু মা তার সঙ্গে দেখা করতে গিয়ে তার চোখের জল নিয়ে তিনি বেরিয়ে এসেছিলেন, তার মা। আর এখানে আমাদের এই কবিতার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে স্বদেশ মাতার মায়ের বেদনাশ্রু, অর্থাৎ তার মায়ের যখন সামনে কেঁদেছে, তার ফলে তার মনে যে আলোড়ন, সেই আলোড়নটা বেরিয়ে আসছে লিপিকার স্বর, অর্থাৎ তার বিভিন্ন রকম চিঠি বা কবিতা বা এর মাধ্যমে, তখন কবিতার মাধ্যমে যে স্বরগুলো, অর্থাৎ প্রতিবাদের স্বর বাইরে বেরিয়ে আসছে। তো এইগুলোর মাধ্যমে যেন তিনি জেলখানা থেকে যে চিঠিগুলো লিখেছিলেন, সেই চিঠিগুলো কিন্তু পরবর্তীকালে আবার বই আকারে, পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল। তো জেলখানার মধ্যে তিনি জেলে থাকলেও তার যে প্রতিবাদধর্মী যে কথাবার্তা, সেগুলো কিন্তু চিঠির মাধ্যমে বাইরে প্রকাশ হয়ে যাচ্ছিল। তাই তার লিপিকার স্বর কিন্তু গড়ার থেকে এইভাবেই বাইরে বেরিয়ে আসছিল।
আচ্ছা, এই প্রথম স্তবক। এবার দ্বিতীয় স্তবক হলো, যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। অর্থাৎ যখন কাঁপন লাগে জিভে, জিভে কখন কাঁপন লাগে? যখন কোনো কথা বলতে গিয়েও বলতে পারছে না, তখন কোনো কারণে বাধা সৃষ্টি হচ্ছে, তিনি দেখতে পাচ্ছেন যে মানে কেউ দেখতে পাচ্ছে যে সামনে অন্যায় হচ্ছে, কিন্তু চাইছে বলতে, কিন্তু মুখ ফুটে বের করতে পারছে না কোনো কারণে, তার কোনো মানে সমস্যার কারণে বলতে পারছে না, তখনই জিভে কাঁপন লাগে। আচ্ছা, তার সত্ত্বেও বাতাসকে মুক্ত করে দেয় সুর, তিনি এবার অনেক যতই সমস্যা থাকুক না কেন, তিনি তার কোনো বাধা মানেননি, তাই বাতাসকে মুক্ত করে দিচ্ছে। অর্থাৎ তিনি তার মনের ভেতরের যে কথা, সেগুলো প্রতিবাদী সুর বাইরে মুখর করে দিচ্ছে। এবং গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র, এবার তিনি গান মানে কি, এখানে কিন্তু সবার সামনে যে প্রতিবাদের সুরগুলো ধ্বনিত করা, সেইটাই প্রতিবাদের সুর হয়ে উঠেছে তার, সেটাই যুদ্ধের অস্ত্র। বিপ্লবীদের কে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে, যেমন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হতো, তার যে কবিতাগুলো, সেগুলো কিন্তু বিপ্লবীদের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলতো। ঠিক সেরকম ভাবে তার যে কবির যে সহানুভূতি, যে বিপ্লবীরা দেখা, বা যারা বাইরে আছেন জেলের বাইরে, তার যে চিন্তা ভাবনাকে যারা সমর্থন করে, তাদের কাছে যখন তার লেখাগুলো বা বাণীগুলো গিয়ে পৌঁছাচ্ছে, তখন তারাও কিন্তু, তাদের মধ্যেও কিন্তু প্রতিবাদের ঝড়, তাদের মধ্যেও কিন্তু পৌঁছাচ্ছে, তারাও কিন্তু আন্দোলনে মুখরিত হয়ে পড়ছে। আচ্ছা, কবিকে যখন এর মাধ্যমে জনমানুষের আলোড়ন সৃষ্টি করছে, তখন কিন্তু শাসক বর্গ কবিকে ভয় পাবেন। অর্থাৎ ভারভা রাওকে কিন্তু শাসক বর্গরা ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণেই কিন্তু তাকে 25 বার জেলে যেতে হয়েছে, এবং 7টি মামলা তারপরে কিন্তু চলেছিল। তার কারণে বারবারই ওয়ারেন্ট জারি করা হতো এবং তাকে জেলে পাঠানো হতো। তা অর্থাৎ কবিকে তারা ভয় পেত, তাই জন্য তারা তাকে কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। এখানে কিন্তু তাকে ফাঁস জড়িয়ে দেওয়া হচ্ছে, মানে তাকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, যে তোমাকে আমি বারবার জেলে ভরে তোমাকে টর্চারিং করা হচ্ছে, তুমি এইরকম জিনিসগুলো ছেড়ে দাও, আমাদের বিরুদ্ধে বলা। কিন্তু তা সত্ত্বেও কবি বারবার নিজের মনটাকে আরো শক্ত করে এগিয়ে যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে কথাবার্তা আরো সোচ্চার হয়ে উঠতো। তাই বলা হচ্ছে যে গর্দানে ফাঁস আটকে দেওয়া হতো, অর্থাৎ তাকে বিভিন্নভাবে ফাঁসানো হতো, ফাঁসিয়ে তাকে বারবার বন্দি করা হতো, এবং তাকে তার বিপ্লবী সত্তাকে বারবার কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হতো। কিন্তু তা সত্ত্বেও তার মন বাধা মানত না, তিনি বারবার কিন্তু এগিয়ে চলতেন বিপ্লবের দিকে। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে। এইবার তাকে এদিকে জড়িয়ে দেওয়া হচ্ছে ফাঁস, তার মধ্যে তার চিঠিগুলো বা কবিতাগুলো সবার মাঝখানে তিনি ছড়িয়ে দিচ্ছেন, তার মধ্যে কিন্তু সেই জনতার মাঝখানে আলোড়ন আবার উঠছে। ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় প্যারা, ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখবার জন্য। এবার দেখো, এই একটা জিনিস, ভারসাম্য রাখাটা বোঝো, যে ফাঁসির মঞ্চে ভারসাম্য, অর্থাৎ ভারসাম্য কখন রাখা হয়, এটা কিন্তু সমাজের মানদণ্ড, যে সমাজে যখন কেউ, শাসক এবং শোষিত উভয়ের মধ্যে যখন সমতা থাকবে, তখন কিন্তু সমাজটা ভালোভাবে চলবে। যখনই সমতাটা থাকে না, তখনই কিন্তু অন্যায়, অবিচার, অত্যাচার এগুলো চলে। তো আগেকার ব্রিটিশ শাসনও যেমন ভাবে হতো, তাই তখনই বিপ্লব তৈরি হয়, বিপ্লবী তৈরি হয়, এবং তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। অর্থাৎ সামাজিক শোষিত এবং শোষক শ্রেণীর মধ্যে যখন সমতা না থাকে, তখনই কিন্তু ফাঁসি বা বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়। তাই ফাঁসির মঞ্চে ভারসাম্য রাখার জন্য মিলে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। অর্থাৎ এই যে আহ ফাঁসি, তখন আর কিন্তু যখন দেখা যাচ্ছে অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আর বিপ্লবীরা বাধা মানে না, তখন কিন্তু তাদের কাছে মৃত্যুটা অনেক ছোট দেখায়। তাদের কাছে কি দরকার, যে তাদের যে মূল বক্তব্য, সেটা সমাজে সমতা আসুক, তার জন্য তাদের মরতে হলেও কোনো সমস্যা নেই। তাই বোঝা যাচ্ছে তারা মৃত্যুকে ভয় পাচ্ছে না, তাই মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে। আর ফাঁসুরে, অর্থাৎ যে ফাঁসি দিচ্ছে, ফাঁসুরেকে ওই যারা তোমার জেলে ফাঁসি দেয়, তাদেরকে ফাঁসুরে বলা হয়। তো তারা তাদেরকে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মানে এতে, ফাঁসিতে। অর্থাৎ যেই শাসকবর্গ এতদিন ধরে অত্যাচার করে এসছে, সেই শাসকবর্গের যে নীতি ভুলভাল, তাদেরকে এবার ভুলগুলো সামনে তুলে ধরিয়ে জনতার আদালতে তাদেরকে অপরাধী ঘোষিত করে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হচ্ছে।
ঠিক আছে, এই হচ্ছে মূল কবিতার ব্যাখ্যা। তো যদি এই বিষয়ে কোনো সম্পর্কিত প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো এখানে। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।